আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা লাইভে আছো, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোর্ডে যে লেখাগুলো লেখা হয়েছে দ্রুত এগুলো লিখে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি আমি, এবং লাইভে যারা আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে এই লেখাগুলো স্পষ্ট এখন বোঝা যাচ্ছে কিনা বা লেখা যাচ্ছে কিনা। অটো ফোকাসের কারণে একটু প্রবলেম হবে, সো একটু ক্যামেরাটা লাফাবে যখন আমি লেখার সময় নড়াচড়া করব, সুতরাং সেটা একটু বিবেচনা করে বোঝার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা লাইভ ক্লাসের একটা প্রবলেম থাকবে আমাদের, যে অটো ফোকাসের কারণে কিছুক্ষণ লাফালাফি করবে, এটা থাকবে, কিন্তু লেখাগুলো যখন স্পষ্ট হবে তখন লিখে নিতে পারবা। মোটামুটি বোঝার মতো অবস্থায় এসেছে কিনা তোমরা যারা লাইভে আছো কমেন্টস করে জানাও, এবং তোমাদের লেখা হয়েছে কিনা আমাকে কমেন্টস করে জানাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে মরিয়ম বেগম বলছে বোঝা যাচ্ছে, আব্দুর জব্বার বুঝতে পেরেছে, হাসিনা বিলকিস। তাহলে তোমাদের লেখাটা শেষ হয়েছে কিনা? ফরিদা খানম বলেছে ক্লিয়ার দেখা যাচ্ছে, মাহবুবা খানম বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা কমেন্টস করে জানাও আমাকে যে লেখাটা শেষ হয়েছে কিনা। তোমরা যারা লিখেছ, দিলরুবা আক্তার আইডি থেকে বলছে যে লেখা শেষ হয়েছে, মাজহারুল ইসলাম আইডি থেকে লেখা শেষ হয়েছে, ফারিয়া তাসনিম আইডি থেকে লেখা শেষ হয়েছে। তাহলে আমি বলা শুরু করতে পারি। আসো আমরা আলোচনা শুরু করি। আমাদের নবম শ্রেণীর প্রথম ক্লাস, আমরা বায়োলজি নিয়ে আলোচনা করছি, জীববিজ্ঞান। জীববিজ্ঞানের আমরা আমাদের বইতে পাবো মোট 14টি অধ্যায়। তার মধ্যে আজকে আমরা আলোচনা শুরু করলাম বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে, অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে জীবন পাঠ। মানে এই পৃথিবীতে কত ধরনের জীবন আছে, এই পৃথিবীতে কত ধরনের জীবন বা কত ধরনের জীব আছে সেটা আমরা জানতে চাই। আমাদের বায়োলজি প্রথম অধ্যায়, 2021 সাল, নবম শ্রেণীর প্রথম ক্লাস, জীবন পাঠ, বায়োলজি প্রথম অধ্যায়। অর্থাৎ জীবন সম্পর্কে জানতে চাই, এই পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে, গবেষণা করব, এবং গবেষণা করে এখানে কিছু নৈবিত্তিকের অ্যান্সার আমরা জেনে নিব। আমাদের ক্লাসগুলোতে নৈবিত্তিক সৃজনশীল কোন কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। শেষে শীট দিয়ে মডেল টেস্ট নেওয়া হবে। সুতরাং প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাসটা ভালো করে রিভিশন করে নোট করে রেখে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা বই পেয়েছো ভালো, যারা বই পাওনি তারা মন খারাপ করার কিছু নেই। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন আমি আমার ক্লাসের লেকচারের মধ্যে কোট করে দিব। তাহলে আজকে পর্যন্ত নামকরণ আর বর্ণনা করা হয়েছে কতগুলো প্রজাতির বা কতগুলো জীবের। আমি তোমাকে সহজভাবে একটা কথা বলি। তুমি ক্লাস 8-এ পড়েছো যে মানুষের বৈজ্ঞানিক নাম হতে পারে হোমো স্যাপিয়ান্স, মানুষের বৈজ্ঞানিক নাম হতে পারে হোমো স্যাপিয়ান্স। এরকম এটা হোমো স্যাপিয়ান্স হচ্ছে মানুষের একটা নামকরণ। বিজ্ঞানীরা মানুষকে মানুষ বলে না, বিজ্ঞানীরা মানুষকে বলে হোমো স্যাপিয়ান্স। তোমরা ক্লাস 8-এ শিখেছো যে মানুষকে আমরা বিজ্ঞানের ভাষায় মানুষ বলি না, মানুষকে আমরা বিজ্ঞানের ভাষায় হোমো স্যাপিয়ান্স বলি। তাহলে এই যে মানুষের একটা নাম দেয়া হয়েছে, এই যে মানুষের নাম দেয়া হয়েছে, মানুষের ব্যাখ্যা দেয়া হয়েছে, মানুষের টোটাল বডির ব্যাখ্যা পড়ানো হয় মেডিকেল সায়েন্স বা হচ্ছে চিকিৎসা বিদ্যায়। অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে যে সকল কৃতি শিক্ষার্থীরা চান্স পায় তারা মানুষের বডি নিয়ে গবেষণা করে। দেখো, একটা মানুষ ডক্টর হবে, পুরা হিউম্যান বডি গবেষণা করবে, তার এই পুরা জীবন ধরে হিউম্যান বডি গবেষণা করবে। একটা মানুষকে গবেষণা করতে আমাদের জীবন চলে যাচ্ছে। এরকম কত প্রজাতি এই পৃথিবীতে রয়েছে। আমাদের ইসলাম শিক্ষায় আমরা জেনেছি যে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে অসংখ্য মাখলুকাত, মানে অসংখ্য জীব তৈরি করেছে এই পৃথিবীতে। পৃথিবীতে রয়েছে অসংখ্য প্রজাতি, অসংখ্য জীব, যার মধ্যে খুব কম সংখ্যক জীবের কথাই আমরা জানি।
এজন্য তার মধ্যে আবার তোমরা জানো তার মধ্যে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, আমরা। তাহলে এই মানুষের মতো আর কত কত প্রজাতি আছে, গাছ আছে কতগুলো, ধরো আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, এরকম কতগুলা গাছের প্রজাতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে আজকে পর্যন্ত। বিজ্ঞানীরা বলছে আজকে পর্যন্ত তারা উদ্ভিদ শনাক্ত করতে পেরেছে প্রায় 4 লক্ষ। গুরুত্বপূর্ণ এমসিকিউ, মণিপুর স্কুল এবং অন্যান্য স্কুলের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, আজকে পর্যন্ত কত উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা হয়েছে, নামকরণ আর ব্যাখ্যা দেওয়া হয়েছে কতগুলা উদ্ভিদ প্রজাতি। প্রায় 4 লক্ষ ধরনের গাছের প্রজাতি রয়েছে এই পৃথিবীতে। আম একটা প্রজাতি, কাঁঠাল একটা প্রজাতি, জাম একটা প্রজাতি, এরকম ভাবে 4 লক্ষ প্রজাতি রয়েছে। তাহলে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, 4 লক্ষ, এরকম 4 লক্ষ উদ্ভিদের ব্যাখ্যা আমরা প্রথম অধ্যায়ে দিয়ে ফেলবো। এই 4 লক্ষ উদ্ভিদ কি রকম হয়। আবার বিজ্ঞানীরা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদেরকে জানিয়েছে যে আজকে পর্যন্ত পৃথিবীতে প্রাণী খুঁজে পাওয়া গিয়েছে প্রায় 13 লক্ষ প্রজাতির। তাহলে গুরুত্বপূর্ণ 2টা এমসিকিউ তোমরা মুখস্থ করো যে আজকে পর্যন্ত উদ্ভিদের প্রজাতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে কতগুলো, 4 লক্ষ প্রজাতি। প্রাণী খুঁজে পাওয়া গিয়েছে কত, 13 লক্ষ প্রজাতির। এখন এই সংখ্যা কি ফিক্সড যে 4 লক্ষ প্রজাতি পৃথিবীতে আছে, বিজ্ঞানীরা সব খুঁজে শেষ করে ফেলেছে পৃথিবীর? না, বিজ্ঞানীরা বলছে এই সংখ্যা চূড়ান্ত নয়, কারণ প্রতিদিনে আরো নতুন নতুন প্রাণী শনাক্ত করা হচ্ছে। তোমাদেরকে একটা গল্প বলি। আটলান্টিক মহাসাগরে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের ভিতরে ঢুকতে ঢুকতে বেশি দূর যেতে পারে না ভিতরে, কারণ ভিতরে বেশি দূর যেতে গেলে তারা মারা পড়ছে এবং দেখা যাচ্ছে অনেক ডুবুরি গিয়েছে আর ফিরে আসেনি। তাহলে আটলান্টিক মহাসাগরের গভীরে কি এমন আছে যার কারণে হচ্ছে তারা যেতে পারছে না? বিজ্ঞানীরা বলে আটলান্টিক মহাসাগরের ভিতরে অনেক বিরল প্রজাতির প্রাণী রয়েছে যাদেরকে কেউ কোনোদিন দেখে নাই। কবে এদের ব্যাখ্যা দিবা তুমি বলো? এখন পর্যন্ত সভ্যতা আজ এত উন্নত, বিজ্ঞান আজ এত অগ্রসর, তারপরও বিজ্ঞানীরা এই প্রাণীগুলো খুঁজে পাচ্ছে না। বিজ্ঞানীরা বলে আমাজন বনের কথা তোমরা অনেকে শুনেছো, আফ্রিকার জঙ্গলের কথা অনেকে শুনেছো। আমাজন বন, আফ্রিকার মধ্যে যে বনগুলো রয়েছে সেই আমাজন বনের বিজ্ঞানীরা বলে 10% গবেষণা করতে পারে নাই। এর মানে আমাজন বনের ভিতরে ঢুকতে গেলেই অনেক ভয়ঙ্কর প্রাণী এবং ওইখানে গাছগুলোও নাকি মানুষকে খেয়ে ফেলতে পারে। তাহলে এই ধরনের ভয়ঙ্কর প্রাণী আর উদ্ভিদ আটলান্টিক মহাসাগর, আমাজন বন, আফ্রিকার বিভিন্ন বন এবং অনেক মহাসাগরগুলোতে রয়েছে। কবে দিবা এগুলোর ব্যাখ্যা, কবে এগুলো খুঁজে পাওয়া যাবে? তাহলে আজকে পর্যন্ত কি হিসাব সেটা জেনে নাও। আজকে পর্যন্ত উদ্ভিদ প্রজাতির ব্যাখ্যা দেওয়া হয়েছে 4 লক্ষ, প্রাণীর ব্যাখ্যা দেওয়া হয়েছে 13 লক্ষ। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, এই সংখ্যা চূড়ান্ত নয়, এটা ফিক্সড না। তুমি আমার কাছে ক্লাস করতে বসেছো, শুনলা যে 4 লক্ষ উদ্ভিদ আছে, 13 লক্ষ প্রাণী আছে, মোট 17 লক্ষ, মোট 17 লক্ষ জীব, মোট 17 লক্ষ জীব ধরে নাও। মোট 17 লক্ষ জীব নিয়ে তুমি আজকে ক্লাস করতে বসেছো, ক্লাস শেষ করলা, শুনলা যে আজকে জীব আছে মোট 17 লক্ষ। তুমি ক্লাস শেষ করে মাগরিবের নামাজ পড়ে সুন্দরভাবে উঠে বসেছো। উঠে বসার সাথে সাথে তোমার আব্বু বলছে, এই শুনেছো 17,500,000 জীব নাকি হচ্ছে এই পৃথিবীতে পাওয়া গিয়েছে। এর মানে কি? আব্বু ক্লাসের পরে একটু গুগলে সার্চ দিল এবং সার্চ দিয়ে দেখলো না, মোট 17 লক্ষ নয়, আর একটু বেড়ে গেছে। এখন 17 লক্ষ থেকে বেড়ে 17,500,000 হয়ে গেছে। এর মানে আমি তোমাকে কি বোঝাতে যাচ্ছি, প্রতি মিনিটে তুমি আমার কাছে ক্লাস করছো, প্রতি মিনিটে এক একটা জীব শনাক্ত হচ্ছে এবং তাদের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাহলে আমি তোমাদের বলতে চাই যে প্রতিনিয়ত নতুন নতুন জীব শনাক্ত করা হচ্ছে এবং তাদের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কারণ এই বিশ্বে এত দেশ, এত বিজ্ঞানী, প্রত্যেকে এই বিভিন্ন এই জন এবং বিভিন্ন হচ্ছে এইরকম বন জঙ্গলে তারা পড়ে থাকে। বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বনে এবং হচ্ছে নদী সমুদ্রে বসে থাকে, একটা নতুন জীব যদি খুঁজে পায় সেই জীব নিয়ে তারা গবেষণা শুরু করে দেয়। এখন ভবিষ্যতে এই ব্যাখ্যা কি শেষ করা যাবে?
বিজ্ঞানীরা হচ্ছে এই কোশ্চেনের মুখে দাঁড়িয়ে বলে আমরা জানি না ভবিষ্যতে সকল জীবের ব্যাখ্যা আমরা শেষ করতে পারবো কিনা, কারণ আল্লাহ এত জীব তৈরি করেছে আমরা এখন পর্যন্ত জানি না তার সংখ্যা কত। তবে বিজ্ঞানীরা বলছে আমরা অনুমান করতে পারি যদি ভবিষ্যতে সব জীবের ব্যাখ্যা আমরা করে শেষ করতে পারি, হয়তো এই 17 লক্ষ প্রজাতি তখন বেড়ে দাঁড়াবে 1 কোটিতে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউর মুখে আমি দাঁড়িয়েছি যে ভবিষ্যতে যদি সব জীবের বর্ণনা শেষ করা যায় তখন জীবের সংখ্যা কততে দাঁড়াবে, 17 লক্ষ না 1 কোটি? তখন তোমরা অ্যানসার করবা যে ভবিষ্যতে ব্যাখ্যা শেষ করা গেলে 1 কোটিতে দাঁড়ায়। এটা হচ্ছে কথা। তারপরে আমি তোমাকে আরেকটা বিষয় বলতে চাই, এই যে 17 লক্ষ জীব, 17 লক্ষ জীব সম্পর্কে আমি তোমাকে বলতে চাই যে 17 লক্ষ যে জীব রয়েছে পৃথিবীতে এদের প্রত্যেককে আমরা জানতে চাই। দেখো আমাদের প্রথম অধ্যায় জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই অধ্যায়ে পৃষ্ঠা রয়েছে 14টা। এই 14টা পৃষ্ঠার মাধ্যমে অ্যাকচুয়ালি 13টা পৃষ্ঠা রয়েছে। এই জীবন পাঠের 13টা পৃষ্ঠার মধ্যে আমরা 17 লক্ষ জীবের সব জেনে যাব একসাথে। দেখো 17 লক্ষ জীব সম্পর্কে যদি আমি বলা শুরু করি, আজকে ধরো আম গাছ নিয়ে ব্যাখ্যা দিলাম, আগামী ক্লাসে কাঁঠাল গাছ নিয়ে ব্যাখ্যা দিলাম, এভাবে যদি 17 লক্ষ জীবের ব্যাখ্যা প্রতিদিন একটা করে দেই তাহলে 17 লক্ষ জীবের ব্যাখ্যা দিতে গেলে আমাদের 17 লক্ষ ক্লাস লাগবে। এই 17 লক্ষ ক্লাস করতে তোমরা কেউই আগ্রহী নও, কারণ তোমরা চাও 17 লক্ষ জীবকে এখন ডিজিটাল যুগ সংক্ষেপে জানতে চাও। হ্যাঁ, বিজ্ঞানীরা সংক্ষেপ করার জন্য ডিজিটাল যুগে নিয়ে এসেছে আমাদের জন্য শ্রেণী বিন্যাস, আমাদের জন্য নিয়ে এসেছে শ্রেণী বিন্যাস, মানে 17 লক্ষ জীবকে সুন্দরভাবে সাজিয়ে তাদের বৈশিষ্ট্যগুলোকে একসাথে করে সহজভাবে উপস্থাপন করেছে প্রথম অধ্যায় জীবন পাঠে। অর্থাৎ আমরা জানা, বোঝা এবং শেখার জন্য জানবো কিছু বিষয়, কিছু জিনিস বুঝবো, কিছু জিনিস শিখবো আজকে। এজন্য এই পৃথিবীতে যত জীব রয়েছে তাদেরকে সুন্দরভাবে বিন্যাস করব বা হচ্ছে শ্রেণী বিন্যাস করব, তাদেরকে সুন্দরভাবে বিন্যাস করব, সাজাবো বা শ্রেণী বিন্যাস করব। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। তোমরা কেউ কেউ লিখছো যে ঝাপসা হচ্ছে, এই আমি যেটা বলতে চাই যে যখন ক্লাসে লিখবো তখন লেখাটা তুলে নিয়ে যখন আমি বলবো তখন খাতার সাথে ফলো করতে, যখন স্ক্রিনে তাকাবা মাঝে মধ্যে ঝাপসা হবে, কারণ এই যে আমি নড়াচড়া করছি তখন ক্যামেরায় অটো ফোকাস হচ্ছে। এই অটো ফোকাস দূর করার মতো কোনো সফটওয়্যার বা কোনো কিছু নাই, তাই হচ্ছে অটো ফোকাসটা হবে। এটা মেনে নিয়ে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমার রুমের লাইটিংটা এমন যে এই কারণে এখানে অটো ফোকাসটা বেশি হয়, এটা কিছুটা দূর হবে আস্তে আস্তে। সো এটার জন্য তোমরা ঝাপসা হলে কমেন্টস করার প্রয়োজন নাই, তোমাদের লেখা আছে, তোমরা ভয়েসটা শোনো, সেটা কাজে লাগবে। যা আলোচনা করেছি আরেকবার রিপিট করব। তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো এবং আমি যা বলছি তা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি এখানে গুরুত্বপূর্ণ 3টা এমসিকিউ বলেছি, 4টা এমসিকিউ অ্যাকচুয়ালি, এখানে 4টা এমসিকিউ আমি বলেছি। প্রথম এমসিকিউ হচ্ছে আজকে পর্যন্ত নাম আর বর্ণনা দেওয়া হয়েছে কতগুলো উদ্ভিদ প্রজাতির? 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির। আজকে পর্যন্ত বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া হয়েছে, নামকরণ করা হয়েছে কতগুলো প্রাণী প্রজাতির? 13 লক্ষ প্রজাতির। যদি কোশ্চেন স্যার একটু বুদ্ধি নিয়ে করে যে আজকে পর্যন্ত বর্ণনা ও নামকরণ করা হয়েছে কতগুলা জীবের, স্যার বুদ্ধি করে একটা কোশ্চেন করে বসলো আজকে পর্যন্ত বর্ণনা ও নামকরণ করা হয়েছে কতগুলা জীবের, তখন তুমি অ্যানসার দিবা যে 17 লক্ষ জীবের ব্যাখ্যা দেওয়া হয়েছে স্যার মোট। তবে এ সংখ্যা কি চূড়ান্ত? নো, এ সংখ্যা চূড়ান্ত নয়, কারণ প্রতিদিনই নতুন নতুন জীব এর বর্ণনা সংযুক্ত হচ্ছে। তাহলে প্রতিদিন যে বর্ণনা সংযুক্ত হচ্ছে, যদি ভবিষ্যতে এই বর্ণনা বা ব্যাখ্যাটা শেষ করতে পারে বিজ্ঞানীরা সত্যিকার অর্থে, তখন এই মোট জীবের সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। আমরা জানা বোঝা এবং শেখার সুবিধার জন্য এই এতগুলা জীবকে একসাথে জানতে চাই সহজে। 17 লক্ষ জীব আজকে পর্যন্ত যা ব্যাখ্যা দেওয়া হয়েছে একসাথে সহজে জানতে চাই। সহজে জানার জন্য কি করব? সহজে জানার জন্য সুষ্ঠুভাবে বিন্যাস বা সাজানোর প্রয়োজন বা শ্রেণী বিন্যাস করার প্রয়োজন। তাহলে আজকে পর্যন্ত যে জীবগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে তাদেরকে জানা বোঝা শেখার জন্য আমরা এই জীবগুলোকে সুন্দরভাবে বিন্যাস করব, সাজাবো বা শ্রেণী বিন্যাস করব। তোমরা যারা লাইভে আছো তোমাদের কারো কোনো
কোশ্চেন থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো, আর যদি কোশ্চেন না থাকে সেটাও কমেন্টস করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি নেক্সট টপিকসে যাব। তোমরা যদি আমাকে দ্রুত কমেন্টস করো তাহলে আমি দ্রুত নেক্সট টপিকস লিখে ফেলতে পারবো। তাই আমি সবার কাছে অনুরোধ জানাই, যারা লাইভে আছো দ্রুত কমেন্টস করে আমাকে জানাও যে তোমাদের লেখা শেষ হয়েছে কিনা। ক্লাসের শেষে আমি ক্লাসের লেকচার নোটটা গ্রুপে পিডিএফ ফাইল আকারে দিয়ে দিব, সুতরাং তোমরা ক্লাসের শেষে লেকচারটা আরেকবার পাবা এবং মন খারাপ করার কিছু নেই যারা লিখতে পারোনি। আর ক্লাসের ভিডিওটা গ্রুপে রেকর্ড করা থাকবে, সো তোমরা ভিডিওটা চাইলে 2-3 বার যতবার ইচ্ছা দেখতে পারবা। বাট কথা একটাই, লেকচারটা সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে সবার কাছে। আচ্ছা, তোমরা যারা লাইভে আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের লেখাটা শেষ হয়েছে কিনা, তাহলে আমি এই অংশটা আলোচনা করতে পারবো। আমাদের চ্যাপ্টারের মেইন অংশে আমরা প্রবেশ করেছি অলরেডি। বুঝতেই পারছো এইটা হচ্ছে, এখানে যেই অংশটা লিখেছি এই অংশটা সবসময় নোট করে রাখবা, কারণ প্রথম অধ্যায় যদি বুঝতে চাও তাহলে এই বোর্ডে লেখা অংশটা অবশ্যই বুঝতে হবে, কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস। এই টপিকস না বুঝলে আগামী একটা ক্লাসও তুমি বুঝতে পারবা না। সুতরাং এই অংশটি ভালো করে নোট করে নাও। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকেই লেখা শেষ হয়েছে, তাহলে আমি বলা শুরু করি। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, বিষয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট। আসলে এখানে বলা হচ্ছে জীবজগতের এত যে জীব, আজকে তো মাথায় আমার ঘুরে গেল যে 17 লক্ষ জীব রয়েছে এই পৃথিবীতে, এখন পর্যন্ত শনাক্ত করেছে। ভবিষ্যতে ব্যাখ্যা শেষ করলে 1 কোটি, এত জীব আমি কিভাবে জানবো? বায়োলজির এই অধ্যায়ের নাম জীবন পাঠ, কিভাবে জানবো এত জীব? মাথা যখন ঘুরে গেল তখন আমি খুলে বসলাম জীবের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার, জীবন পাঠ চ্যাপ্টার। এখানে 17 লক্ষ জীবকে এই একটা বোর্ডের মাধ্যমে পুরো বুঝিয়ে দেওয়া হবে। জীব জগৎ মানে লিভিং কিংডম, জীব জগতের ইংরেজি হচ্ছে লিভিং কিংডম, অর্থাৎ এই জীব জগতে যত জীব আছে, এই জীব জগতে যত জীব আছে তাদেরকে ব্যাখ্যা করার জন্য কত বিজ্ঞানী সংগ্রাম করেছে জীবনে। আসলে কোন বিজ্ঞানী টিকে থাকতে পারে নাই, এক বিজ্ঞানী আরেক বিজ্ঞানীকে এসে পরাজয় করিয়ে দেয়। বিজ্ঞানীরা এরকমই হয়, একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীর পেছনে লেগে থাকে তাকে কিভাবে হারিয়ে দেওয়া যাবে, কারণ ওই বিজ্ঞানীকে আমি হারিয়ে দিতে পারলে আমি হতে পারবো নতুন বিজ্ঞানী। এভাবে তোমরা কেমিস্ট্রিতে বা ক্লাস 8 এর বইতে পড়েছো যে এক বিজ্ঞানী আবিষ্কার করলো অণু, আরেক বিজ্ঞানী এসে বললো না অণু ভুল, পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলে পরমাণু। আরেক বিজ্ঞানী এসে বললো তার কথাও ভুল, পরমাণুও না, পরমাণুর ক্ষুদ্র অংশ হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে বিজ্ঞানীরা একজন আরেকজনকে ভুল প্রমাণ করার জন্য একজনের পিছনে আরেকজন লেগে থাকে। বিজ্ঞানীরা এমনই হয়, একজনকে আরেকজন ভুল প্রমাণ করার জন্য তার পেছনে সে লেগে থাকবে। ক্লাস 8 এ তোমরা শিখেছো পদার্থের ক্ষুদ্র অংশকে বলে অণু, আরেক বিজ্ঞানী এসে তাকে বললো তুমি মিথ্যা কথা, পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। আরেক বিজ্ঞানী এসে বললো তুমি মিথ্যা কথা, পদার্থের ক্ষুদ্রতম অংশ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এভাবে চলছে বিজ্ঞানীদের সংগ্রাম, চলছে বিজ্ঞানীদের বিতর্ক। আমরা এখানে 3টা বিজ্ঞানীর বিতর্ক শুনবো, যেখানে প্রথম বিতর্কে নেমেছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তুমি শিখলা এই পৃথিবীতে রয়েছে 17 লক্ষ জীব। এখন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের কাছে আমি গেলাম। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জন্মগ্রহণ করেছিল 1700 শতাব্দীতে, মানে 1700 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জন্মগ্রহণ করেছিল। তাহলে আমি 1700 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের কাছে গেলাম, বললাম ক্যারোলাস লিনিয়াস ভাই এই পৃথিবীতে কয় ধরনের জীব আছে? আপনি তো অনেক ভালো জানেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস অনেক গবেষণা করে বের করলো পৃথিবীতে জীব হবে 2 ধরনের, উদ্ভিদ আর প্রাণী, আর কিচ্ছু নাই। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের মেধা আজকে শুনে তুমি অবাক হবা। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কত কিছু জানতো না, তুমি তার থেকে অনেক বেশি জানো। দেখো একটা বাচ্চা ছেলে, তোমার বাসায় যে বাচ্চা ছেলেগুলো আছে ক্লাস 2-3 তে পড়ে, ওকে যদি আমি জিজ্ঞেস করি যে বাবা বলো তো এই পৃথিবীতে কয় ধরনের জীব আছে, ও বলবে যে ক্লাস 1 এর বইতে লেখা আছে পৃথিবীতে 2 ধরনের জীব, একটা হচ্ছে গাছপালা উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে পৃথিবীতে জীব 2 ধরনের, উদ্ভিদ আর প্রাণী। তুমি তোমার ভাই ক্লাস 1 এ পড়ে, সে জানে, তুমি মনে করবা না যে এই বিষয়টা খুব সাধারণ কিছু।
বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস তার পুরা জীবন গবেষণা করে এই কথাটা উনি আবিষ্কার করেছে। গাছজ একটা জীব, গাছের যে জীবন আছে, গাছ যে উদ্দীপনা গ্রহণ করতে পারে, গাছকে আঘাত করলে গাছও যে ব্যথা পায়, এই সকল তথ্য আমাদেরকে নোট করে বলেছিল বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। প্রাণী যে আলাদা একটা জীব, প্রাণী যে গাছ থেকে ভিন্ন, এটা আমাদেরকে বলেছিল বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। তাহলে আমি তোমাকে বলতে চাই যে এই পৃথিবীতে যত গবেষণা আছে, সকল গবেষণাগুলো আমাদের কাছে এসেছে এক একটা বিজ্ঞানী দ্বারা। যেমন প্রথমে বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস পৃথিবীতে কত ধরনের জীব আছে এটা গবেষণা করার জন্য নেমে উনি বুঝতে পারলো যে পৃথিবীতে জীব হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ, আর বাকি সব উদ্ভিদ বাদে বাকি সব আছে সব প্রাণী। বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াসের এই শ্রেণীবিন্যাসে রাজ্য বা এই পৃথিবীতে জীব আছে দুই ধরনের, দুইটা রাজ্য বা দুইটা কিংডম আছে। তাই ক্যারলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসকে আমরা বলি দুই রাজ্য শ্রেণীবিন্যাস বা টু কিংডম ক্লাসিফিকেশন। বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াসের এই শ্রেণীবিন্যাস কতদিন টিকে ছিল? বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস 1700 শতাব্দীতে জন্মগ্রহণ করেছিল, তাই 1700 সাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত টিকেছিল। তোমরা জানো বিংশ শতাব্দী মানে 1900 সালকে বলা হয়। 1900 সালের মাঝামাঝি পর্যন্ত, 1900 সালের মাঝামাঝি বলতে বোঝানো হয় 1950 এর কাছাকাছি সময় পর্যন্ত এই শ্রেণীবিন্যাস টিকেছিল। তাহলে বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস মোটামুটি নাম কামিয়েছে 1700 সালে এবং 1950 সাল পর্যন্ত ওনার শ্রেণীবিন্যাসগুলো বইতে টিকেছিল। এখন এটা আর খুব বেশি কার্যকর না, কিন্তু কেন এটা শিখছি? উনি তো আমাদের পথ প্রদর্শন করেছে। বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস জীবদেরকে যে সাজাবো সেই সাজানোর পথ প্রদর্শক উনি, তাই উনাকে নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। তাহলে 17 লক্ষ জীবের মধ্যে বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস বলছে দুই ধরনের হবে বাবা, একটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী, আর কিছু নাই। তারপরে আমরা 1950 সালে বিজ্ঞানের মধ্যে আমূল একটা পরিবর্তন হয়। 1950 সালে বিজ্ঞানের মধ্যে বিশেষ করে বায়োলজিতে এমন একটা বিস্ফোরণ ঘটে, বায়োলজিতে অনেক নতুন কিছু আবিষ্কার হয়ে যায়। এই 1950 সালের পরে বিজ্ঞান আবিষ্কার করে ডিএনএ আরএনএ। তোমরা ডিএনএ আরএনএ নাম শুনেছো ক্লাস 8 এ। কোষের ডিএনএ আরএনএ দিয়ে এখন চিনে ফেলা যায় একটা চোর কিরকম ছিল। একটা চোর তোমার ঘরে এসেছিল, সেই চোরের ফুটপ্রিন্ট, পায়ের পাতার ছাপ থেকে বুঝে ফেলা যাবে সেই চোরটা কেমন। ডিএনএ আরএনএ গবেষণা করে বিজ্ঞানীরা এটা বের করতে পারছে আজকাল। আমরা এই বায়োলজি বইয়ের 12 নম্বর অধ্যায়ে শিখবো ডিএনএ আরএনএ এর প্রকারভেদ। 12 নম্বর অধ্যায়ে ডিএনএ আরএনএ এর প্রকারভেদ। জীবদেহে কোষ রয়েছে কত ধরনের? তোমার দেহে কত ধরনের কোষ রয়েছে? তোমার চোখের কোষ একরকম, কানের কোষ একরকম, জিহ্বার কোষ একরকম। জিহ্বার কোষ স্বাদ বুঝতে পারে, হাতের কোষ স্বাদ বুঝতে পারে না। তোমার কানের কোষ শব্দ বুঝতে পারে, তোমার চোখের কোষ শব্দ বুঝতে পারে না। তোমার চোখের কোষ দেখতে পারে, কানের কোষ দেখতে পারে না। এই কোষের বৈশিষ্ট্য আমরা শিখবো। তুমি শুনবা যে তোমার দেহে কত কোষ আছে। তোমার দেহে কত কোষ আছে? 100, 1000, লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন নাকি ট্রিলিয়ন? তোমার দেহে কোষ আছে প্রায় 14 বা 10 এর উপরে ট্রিলিয়ন। আমার দেহে হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন না ট্রিলিয়ন সংখ্যক কোষ থাকে আমাদের। এই কোষ বিজ্ঞানীরা বসে বসে গুনে দেখেছে। তুমি খাবার যেভাবে খাও, একটা পাখি সেভাবে খাবার খেতে পারে, কিন্তু একটা গাছ সেভাবে খাবার খায় না। তুমি খাবার নিয়ে গিলে খাও, তুমি খাবার গিলে খাচ্ছ, কিন্তু একটা গাছ খাবার গিলে খেতে পারে না। গাছ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তুমি যেভাবে খাবার খাও, একটা ব্যাকটেরিয়া সেভাবে খাবার খায় না। তাহলে এই যে বিজ্ঞানের বিস্ফোরণ 1950 এর পরে এত কিছু আবিষ্কার হয়ে গেল, ডিএনএ আরএনএ এর প্রকারভেদ আবিষ্কার হয়ে গেছে, জীবদেহে কোষের বৈশিষ্ট্য আবিষ্কার হয়েছে, কোষের সংখ্যা গুনতে পারে আজকে বিজ্ঞানীরা, খাদ্য কে কিভাবে গ্রহণ করে সেগুলো ইনফরমেশন বের হয়ে গেছে। এত কিছু বের করার পরে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার বলছে ক্যারলাস লিনিয়াসের এই নিম্নমানের শ্রেণীবিন্যাস আমরা আর মানতে চাই না। বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস ছিল খুবই সাধারণ একজন বিজ্ঞানী, আমরা অনেকদিন তাকে মেনেছি, এখন কোনোভাবেই তাকে আর মেনে নেওয়া যাচ্ছে না। আসেন আমরা পরিবর্তন করি এটা। আসলো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সালে। উনি বলছেন যে বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াসের নিম্নমানের শ্রেণীবিন্যাস বাদ দাও। উনি বলেছে জীব হবে মাত্র দুই ধরনের, কিন্তু না,
পৃথিবীতে জীব আছে মোট 5 ধরনের। বিজ্ঞানী হুইটেকার বলছে পৃথিবীতে জীব হবে মোট 5 ধরনের। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কতই দুর্বল, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কতই গরিব ছিল, উনার দুটি মাত্র জীব ছিল। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শুধু পৃথিবীতে 2 ধরনের জীব পেয়েছে, উদ্ভিদ প্রাণী, আর কিছু পায় নাই। বিজ্ঞানী হুইটেকার 5 ধরনের জীব পেয়েছে। উনি বলছে ব্যাকটেরিয়া একটা ভিন্ন ধরনের জীব, ব্যাকটেরিয়ার সাথে কারো মিল নাই, ব্যাকটেরিয়া একটা আলাদা জীব। ব্যাকটেরিয়ার রাজ্যের একটা নাম দিতে হবে, তাহলে ব্যাকটেরিয়ার রাজ্যটার নাম দিল বিজ্ঞানী হুইটেকার মনেরা। বিজ্ঞানী হুইটেকার বলছে শৈবাল অ্যামিবা এরা এক ধরনের জীব। শৈবাল অ্যামিবার নাম তোমরা শুনেছো, শৈবাল অ্যামিবা হচ্ছে আরেক ধরনের জীব। শৈবাল অ্যামিবার রাজ্যের নাম দিল বিজ্ঞানী হুইটেকার প্রোটিস্টা। তোমরা ছত্রাকের নাম শুনেছো, মাশরুম, এগুলো ব্যাঙের ছাতার নাম শুনেছো। মাশরুম, ব্যাঙের ছাতা, ছত্রাক, এগুলোর আরেক ধরনের জীব বিজ্ঞানী হুইটেকার বলে, এগুলা ভিন্ন আরেক ধরনের জীব, এগুলোর নাম দিল হচ্ছে ফানজাই। আর উদ্ভিদ হচ্ছে প্ল্যান্টি, প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া। দেখো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কতই গরিব ছিল, উনি শুধুমাত্র প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া মানে উদ্ভিদ আর প্রাণী আবিষ্কার করতে পেরেছিল। ব্যাকটেরিয়াও যে একটা জীব এটা বলতে পারে নাই, শৈবাল অ্যামিবা যে জীব এটা বলতে পারে নাই, ছত্রাক যে একটা ভিন্ন জীব এটা বলতে পারে নাই। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে আমরা বয়কট করলাম আজকে, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে আর গ্রহণ করতে পারছি না। উনার শ্রেণীবিন্যাস পড়তে গেলে তো আমি শুধুমাত্র প্ল্যান্টি অ্যানিমেলিয়া উদ্ভিদ প্রাণী জানবো, আমি তো এদেরকে জানবো না। তুমি যদি আজকে ব্যাকটেরিয়া না জানো, তুমি রোগ অসুখ বিসুখ সম্পর্কে জানতে পারবা না। তুমি যদি আজকে শৈবাল অ্যামিবা সম্পর্কে না জানতে পারো, তাহলে বিশ্বের যে গ্রিন হাউস ইফেক্ট সেটা প্রতিরোধ করতে পারবা না। তুমি যদি ছত্রাক সম্পর্কে গবেষণা না করো, তাহলে মাশরুম দিয়ে তুমি হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট করতে পারবা না। তাহলে পৃথিবীতে অনেক জীব আছে যেগুলো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বুঝতেই পারলো না। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবদেরকে ভাগ করলো 2 ভাগে, এই জন্য উনারটাকে বলা হলো 2 রাজ্য শ্রেণীবিন্যাস বা 2 কিংডম ক্লাসিফিকেশন। আমি গেলাম বিজ্ঞানী হুইটেকারের কাছে, হুইটেকারের কাছে যাওয়ার পর হুইটেকার বলছো ক্যারোলাস লিনিয়াস খুবই নিম্নমানের বিজ্ঞানী ছিল, ওটা ভুলে যাও, আসো আমার কাছে। আমি গেলাম হুইটেকারের কাছে, হুইটেকার বলছে দেখো জীব হবে মোট 5 ধরনের। ব্যাকটেরিয়া যারা তাদেরকে বলো তুমি মনেরা জীব, যারা শৈবাল অ্যামিবা তাদেরকে আমরা বলবো প্রোটিস্টা জীব, ছত্রাকদেরকে আমরা বলবো ফানজাই, উদ্ভিদদেরকে বলবো প্ল্যান্টি, প্রাণীদেরকে বলবো অ্যানিমেলিয়া। এভাবে বিজ্ঞানী হুইটেকার আমাদেরকে 5টা জীবের সাথে তুলনা করে দিল। যারা মনেরা সেখানে থাকবে যত ব্যাকটেরিয়া আছে তারা, যারা প্রোটিস্টা সেখানে থাকবে শৈবাল অ্যামিবা সবাই, যারা ফানজাই তাদের ওইখানে থাকবে ছত্রাক আর মাশরুম, যারা প্ল্যান্টি সেখানে থাকবে উদ্ভিদ, যারা অ্যানিমেলিয়া ওইখানে থাকবে প্রাণী। এজন্য বিজ্ঞানী হুইটেকারের শ্রেণীবিন্যাসকে আমরা বলছি 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন। চেঞ্জ করে ফেললাম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে, ভুলে গেলাম ক্যারোলাস লিনিয়াসকে, চলে আসলাম হুইটেকারের কাছে। হুইটেকার আমাকে বলেছে এটা 1969 সালে। আমি 1969 সালের পরে দেখছি বিজ্ঞানী হুইটেকারের শ্রেণীবিন্যাস বেশি দিন আর টিকে থাকলো না। বিজ্ঞানী হুইটেকারের পরে আসলো বিজ্ঞানী মার্গুলিস, বিজ্ঞানী ডক্টর লিন মার্গুলিস। ডক্টর লিন মার্গুলিস এসেছে 1974 সালে, মানে জাস্ট 5 বছর পরে এসে বিজ্ঞানী হুইটেকারের শ্রেণীবিন্যাস বাতিল করে দিল বিজ্ঞানী মার্গুলিস। বিজ্ঞানী মার্গুলিস কি করেছে একটু দেখো তো, বিজ্ঞানী মার্গুলিস কি করেছে? হুইটেকারের শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত করেছে, হুইটেকারের শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত ও আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছে। মানে ঘটনাটা এমন ঘটলো যে তোমার একটা বন্ধু নোট করেছে খুব সুন্দর ভাবে, তুমি ওর নোটটাকে ফলো করে ওর নোটটাকে একটু চেঞ্জ করে আরো বেশি হচ্ছে নাম্বার পেয়ে গেলা ক্লাসে। তাহলে এই বন্ধুটা মার্গুলিস হুইটেকারেরটাকে একটু চেঞ্জ করে অনেক নাম কামিয়ে ফেলেছে। বিজ্ঞানী মার্গুলিস বলছে হুইটেকার সাহেব আপনি বললেন পৃথিবীতে 5 ধরনের জীব, মেনে নিলাম 5 ধরনের জীবই আছে এই পৃথিবীতে, সব কথা সত্য আপনার। আচ্ছা, যেটা বলছিলাম বিজ্ঞানী হুইটেকার বলছে যে 5 ধরনের জীব, বিজ্ঞানী মার্গুলিস বলছে মেনে নিলাম 5 ধরনের জীব এই পৃথিবীতে, আপনি যা গবেষণা করেছেন তা ঠিক আছে, কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করতে পারেন নাই যেটা আমি আবিষ্কার করেছি বিজ্ঞানী মার্গুলিস।
বিজ্ঞানী মার্গুলিস বলছে এই পৃথিবীতে জীব দুই ভাগে ভাগ হতে পারে, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত বা উন্নত কোষ। আদি কোষ কারা? যারা অনুন্নত, আর প্রকৃত কোষ কারা? যারা উন্নত। আদি কোষকে বলে প্রোক্যারিওটা, উন্নত বা প্রকৃত কোষকে বলে ইউক্যারিওটা। আদি কোষ মানে তোমাকে আমি বুঝিয়ে বলি, যে জীবদের কোষের ভিতরের গঠন খুবই নিম্নমানের তাদেরকে বলে আদি কোষ, আর যে জীবদের কোষের ভিতরে গঠন অনেক হাই ক্লাস, অনেক উন্নত মানের কোষ, তাদেরকে বলে ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। তাহলে কোষ তো দুই ধরনের, একটা আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। একটা উদাহরণ দিলে বুঝবা। আমি যখন করোনা ভাইরাস চলে গেল, যখন আমি কোচিং এ ক্লাস শুরু করব সরাসরি, তখন দেখা গেল একটা ছেলে আমাকে রাস্তা থেকে একটা 5 টাকা দামের একটা কেক কিনে নিয়ে এসেছে আমার জন্য। আমি দেখলাম 5 টাকা দামের কেক খেয়ে ফেলেছি। তারপরে আরেকটা ছেলে আমি দেখলাম ও ইয়ামি ইয়ামি থেকে বা হচ্ছে আরো ভালো কিছু রেস্টুরেন্ট থেকে ও আমার জন্য একটা কেক এনেছে, যেই কেকে একটু আগে 5 টাকা দামের যে কেকটা আমি খেয়েছি ওইখানে ছিল শুধু ময়দা আর ডিম ছিল। আর যেই ছেলেটা আমার জন্য ইয়ামি ইয়ামি থেকে অনেক দামি একটা কেক এনেছে, আমি দেখলাম ওই কেকের মধ্যে ময়দা ডিমের সাথে চকলেট আছে, ফ্রুটস আছে, বিভিন্ন নাটস বাদাম আছে। তাহলে আমি ছেলে দুইটাকে ডেকে বলবো, একটু আগে যেই ছেলেটা আমাকে কেক খাইয়েছে তাকে বলবো, তুমি বাবা আমাকে যেই কেকটা খাইয়েছো সেই কেকটা ছিল অনুন্নত কেক, আর এই ছেলেটা যেই কেকটা খাইয়েছে আমাকে, আমি বলবো এই কেকটা হচ্ছে উন্নত কেক। তাহলে ওই ছেলে দুইটা বলবে, জি স্যার আমি এবার বুঝতে পেরেছি, প্রথম অধ্যায়ে আপনি একবার বলেছিলেন যে আদি কোষ, আমার কেকটা যেরকম উন্নত আদি মানে অনুন্নত কেক ছিল, কিছু জীব আছে পৃথিবীতে যাদের কোষের গঠন খুব নিম্নমানের, তাদেরকে বলা হয় আদি কোষ বা প্রোক্যারিওটা, আদি কোষ বা প্রোক্যারিওটা। আর উন্নত ছেলেটা বলবে, জি স্যার আমি যে ইয়ামি ইয়ামি থেকে দামি কেকটা এনেছি সেটা উন্নত কেক, আপনি বুঝতে পেরেছেন, আপনি প্রথমত আমাকে বলেছিলেন এরকম উন্নত কিছু কোষ আছে যাদের গঠন খুব সুন্দর, যাদের ভিতরে অনেক উন্নত বিক্রিয়া ঘটে, তারা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটা। বিজ্ঞানী মার্গুলিস এবার হুইটেকারের যে 5টা রাজ্য ছিল সেই 5টা রাজ্যকে এদের মধ্যে ভাগ করে দিল, বলল শুধুমাত্র 1 নাম্বার রাজ্য মনেরা এটা শুধু অনুন্নত, বাকি 4টা রাজ্য প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলে এদের সবার কোষ হচ্ছে উন্নত। তাহলে বিজ্ঞানী মার্গুলিস আমাকে বলছে যে হুইটেকারের যে 5টা রাজ্য আছে না বাবা, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া, তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে অনুন্নত আদি কোষ, বাকি 4টা বাবা উন্নত কোষ। মুখস্থ করলাম। এবার তোমরা যারা লাইভে আছো তোমরা কি আমাকে কমেন্টস করে জানাতে পারো যে বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাসের নাম কি দিবা? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসের নাম ছিল 2 কিংডম ক্লাসিফিকেশন, কারণ 2টা রাজ্য ছিল। বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাসের নাম ছিল 5 কিংডম ক্লাসিফিকেশন, কারণ 5টা রাজ্য। তোমরা কি আমাকে কমেন্টস করে জানাতে পারো যে বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাসের নাম তোমরা কি দিবা, কয় রাজ্য বা কি বলবা? তোমরা কি আমাকে কমেন্টস করে জানাতে পারো। মাজহারুল ইসলাম আইডি থেকে লিখেছে যে 2 সুপার কিংডম ক্লাসিফিকেশন। এখানে দেখা যাচ্ছে তাসমিয়া তাওসিফ সাবা বলেছে, তাওরিফ সাবা থেকে বলেছে 2 সুপার কিংডম ক্লাসিফিকেশন। 2 সুপার কিংডম ক্লাসিফিকেশন বলেছে মাহির শাহরিয়ার সিয়াম। মোর্শেদ ইসলাম বলেছে 2 সুপার কিংডম ক্লাসিফিকেশন। শামসুন নাহার 2 সুপার কিংডম ক্লাসিফিকেশন। সবাই ভুল করেছো, তাহলে আমি আর নাম বলছি না কারো, একজনও সঠিক নাই, একজনও সঠিক নাই। আচ্ছা একজন সঠিক নাই, তাহলে আমি বলে দিচ্ছি, লিখে নাও তোমরা। তোমরা যেটা বলছো, আমি যখন পড়াশোনা করেছিলাম আমি তখন ভাবতাম যে 2 কিংডমই হওয়ার কথা ছিল, কিন্তু পরে আমি দেখলাম যে আসলে শ্রেণীবিন্যাসের টাইটেলটা হয় কিংডম অনুসারে, সুপার কিংডম অনুসারে হয় না। শ্রেণীবিন্যাসের যে টাইটেল, যেমন 2 কিংডম, 5 কিংডম, এই টাইটেলটা কখনো সুপার কিংডম অনুসারে হয় না, টাইটেলটা হয় কিংডম অনুসারে। তাই হচ্ছে হুইটেকারেরটাও 5টা রাজ্য, মার্গুলিসেরটাও 5টা রাজ্য, কিছুই করার নাই, রাজ্য হবে 5টা। তাই বিজ্ঞানী হুইটেকার আর মার্গুলিসের 2টা রাজ্যই 5 কিংডম ক্লাসিফিকেশন। আশা করি বুঝতে পেরেছো। এখন পুরো টপিকসটা আমি
আরেকবার রিপিট করছি, তোমরা যারা লাইভে আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের কোন বিষয়গুলোতে কোশ্চেন আছে। আচ্ছা, আমি বলছি যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে ভাগ করা শুরু করলো। প্রথমে ক্লাসে আজকে শিখলাম যে উদ্ভিদ নাকি হচ্ছে 4 লক্ষ প্রজাতির আছে, প্রাণী নাকি 13 লক্ষ প্রজাতির আছে, তাও নাকি হচ্ছে 17 লক্ষই নাকি শেষ না। এগুলোর ব্যাখ্যা শেষ করলে নাকি সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। মাথায় নষ্ট হয়ে গেছে আমাদের, এত জীব আমি কবে শিখবো? তখন বিজ্ঞানীরা বলছে বাবা মন খারাপ করো না, তোমাদেরকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিব। প্রথম অধ্যায়ে মাত্র 13টা পৃষ্ঠার মধ্যে তুমি এই পৃথিবীর 17 লক্ষ জীব সম্পর্কে জেনে যাবা। তাহলে আমি বললাম স্যারকে, স্যার বলেন না তাহলে পৃথিবীতে কয় ধরনের জীব আছে? আমি বললাম ধৈর্য ধরো, ইতিহাসটা শুনে যাও। আজকে ইতিহাসটা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম বলল যে জীবদেরকে সাজিয়ে দিই, বাচ্চাদের পড়তে সুবিধা হবে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলছে যে পৃথিবীতে 2 ধরনের জীব আছে, উদ্ভিদ আর প্রাণী, আর কিছু নাই। উদ্ভিদ জগৎ প্ল্যান্ট কিংডম, প্রাণী জগৎ অ্যানিমেল কিংডম। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের এই কথাটা টিকে ছিল উনার সময় থেকে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, 1700 থেকে 1950 সালের মাঝামাঝি, 1900 সালের মাঝামাঝি 1950 পর্যন্ত। যেহেতু উনি 2 ধরনের জীব খুঁজে পেয়েছিল, ওনার রাজ্যকে বলা হলো 2 কিংডম ক্লাসিফিকেশন। 1950 বলে বায়োলজি বিজ্ঞানীরা তাদের মধ্যে মেধার বিস্ফোরণ ঘটলো, এত কিছু আবিষ্কার করলো। বিজ্ঞানের অগ্রযাত্রা 1950 পরে কোষের ডিএনএ আরএনএ এর প্রকারভেদ বের করে ফেলেছে। কোন কোষের বৈশিষ্ট্য কেমন, চোখের কোষ কেমন, কানের কোষ কেমন, সব বের করেছে। কোষের সংখ্যা গুণে দেখার ক্ষমতা বিজ্ঞানীদের এখন আছে। খাদ্য কে কিভাবে খায় সেটা বিজ্ঞানীরা এখন বুঝতে পেরেছে। তারপর 1969 সাল, 50-এর একটু পরে 1969 সালে হুইটেগার বলছে পৃথিবীতে জীব 2 ধরনের না। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ভুল, পৃথিবীতে জীব হবে মোট 5 ধরনের। পৃথিবীতে জীব হবে মোট 5 ধরনের। জীব হবে মোট 5 ধরনের। ব্যাকটেরিয়াদেরকে একটা আলাদা জীব বলা হচ্ছে, কারণ ব্যাকটেরিয়ার গঠন কারোর সাথে মিলে না। ব্যাকটেরিয়ার জীবটার নাম দেওয়া হলো মনেরা। শৈবাল অ্যামিবার গঠন একরকম, এদের নাম দেওয়া হলো প্রোটিস্টা। ছত্রাকদেরকে, মাশরুমদেরকে নাম দেওয়া হলো ফানজাই। উদ্ভিদদেরকে প্ল্যান্টি, অ্যানিমেলিয়াকে, প্রাণীকে বলা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শুধু 2টি আবিষ্কার করতে পেরেছিল, আর বিজ্ঞানী হুইটেগার আমাকে 5 ধরনের জীব বের করে দিয়েছে। বিজ্ঞানী হুইটেগারকে আমি বললাম 17 লক্ষ জীবের ব্যাখ্যা আমাকে দেন। বিজ্ঞানী হুইটেগার বলল এই 5 রাজ্যের মধ্যে তোমার 17 লক্ষ জীব অবস্থান করছে। পৃথিবীতে যদি 1 কোটি আবিষ্কার হয়, তারাও এই 5 রাজ্যের মধ্যে অবস্থান করছে। তাহলে আমি আজকে 1 কোটি জীবের ব্যাখ্যা আজকে আমি জেনে গেলাম যে ব্যাকটেরিয়া যারা, তাদেরকে বলা হয় মনেরা রাজ্য, শৈবাল অ্যামিবাকে বলে প্রোটিস্টা রাজ্য, ছত্রাককে বলে ফানজাই রাজ্য, উদ্ভিদকে বলে প্ল্যান্টি রাজ্য, প্রাণীকে বলে অ্যানিমেলিয়া রাজ্য। যেহেতু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 2টি রাজ্যের ব্যাখ্যা দিয়েছিল, উনার্স এনিমিনাসকে বলে 2 কিংডম ক্লাসিফিকেশন। যেহেতু বিজ্ঞানী হুইটেগার 5টি রাজ্যের ব্যাখ্যা দিয়েছিল, উনার্স এনিমিনাসকে বলে 5 কিংডম ক্লাসিফিকেশন। বিজ্ঞানী মার্গুলিস এসে 5 বছর পরে খুব মজা নিয়েছে। হুইটেগারকে বেশি দিন টিকায় রাখতে দেয়নি। 1969, 1974, 1969 যোগ 5, 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এসে হুইটেগারকে বাতিল ঘোষণা করলো। কিভাবে? বিজ্ঞানী হুইটেগারকে বললো, হুইটেগার তুমি বলেছো 5 ধরনের জীব, ঠিক আছে 5 ধরনের জীব মেনে নিয়েছে, কিন্তু একটা ভুল করেছো। কারা উন্নত কোষ, কারা অনুন্নত কোষ সেটা বলতে পারো না, তাই তোমারটা বাদ। সবাই এখন আমরা হুমড়ি খেয়ে চলে এসেছি মার্গুলিসের কাছে, কারণ মার্গুলিসের শ্রেণীবিন্যাসটা সুন্দরভাবে সাজানো। এখানে উনি বলেছে রাজ্য 5টাকে কে আদি কোষ, কে উন্নত কোষ, এভাবে ভাগ করে দিয়েছে বিজ্ঞানী মার্গুলিস। বিজ্ঞানী মার্গুলিস পুরো জীবজগৎকে ভাগ করলো 2টা সুপার কিংডমে। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা বা আদি কোষ, সুপার কিংডম 2 ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। সুপার কিংডম 1 এর মধ্যে আছে ব্যাকটেরিয়া মনেরা, আর বাকি 4টা আছে। তাহলে হুইটেগারের কয়টা রাজ্য আদি কোষ? হুইটেগারের 1টা রাজ্য আদি কোষ। হুইটেগারের কয়টা রাজ্য প্রকৃত কোষ? হুইটেগারের বাকি 4টা রাজ্য হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আদি কোষ প্রোক্যারিওটা হচ্ছে শুধু ব্যাকটেরিয়া মনেরা, আর শৈবাল অ্যামিবা, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী সবাই হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। বিজ্ঞানী হুইটেগারেরটাও 5টা রাজ্য, বিজ্ঞানী মার্গুলিসেরটাও 5টা রাজ্য। তাই উনাদের শ্রেণীবিন্যাস হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন, আর ক্যারোলাস লিনিয়াসেরটা ছিল 2 কিংডম ক্লাসিফিকেশন। তোমরা যারা লাইভে আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে তোমরা আজকের পড়া বুঝতে পেরেছো কিনা, এবং তোমরা আমাকে যারা লাইভে আছো দ্রুত কমেন্টস করে জানাও যে আজকের পড়াটা ক্লিয়ার হলো কিনা। আজকে আলোচনা করলাম যে শ্রেণীবিন্যাসের কিছু ইতিহাস।
বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলল দুইটা রাজ্য আছে এই পৃথিবীতে, দুই ধরনের জীব, উদ্ভিদ প্রাণী। বিজ্ঞানী হুইটেকার বলছে না বাবা, এই পৃথিবীতে জীব আছে 5 ধরনের। মার্গুলিস আরেকটু সুন্দরভাবে নোট করে দিয়েছে, কিন্তু দুঃখের কথা আমি শেষে বলে রাখছি। দুঃখের কথা কি জানো, এই 5টা রাজ্য এখন আর টিকে নাই। 2006 সালে বা 2000 সালের পরে রাজ্য আরেকটা বেড়ে 6টা রাজ্য হয়েছে। মানে মার্গুলিস হুইটেকারকেও হচ্ছে ফেল করে দিয়েছে আরেক বিজ্ঞানী, যার নাম হচ্ছে টমাস ক্যাভালিয়ার স্মিথ। উনার কথাও আমরা শুনবো, টমাস ক্যাভালিয়ার স্মিথ এই দুইটাকেও বাতিল করবে। বিজ্ঞানীরা এরকমই হয়, একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। ক্যারোলাস লিনিয়াস বাতিল হলো, হুইটেকার বাতিল হলো, এখন মার্গুলিসকেও বাতিল করে দিয়েছে, সেটাও আমরা শিখবো ইনশাআল্লাহ সামনে। আজকের মতো আমি বিদায় নিতে চাই। ক্লাসের নোটটা পিডিএফ আকারে গ্রুপে আমি দিয়ে দিব কিছুক্ষণ পরে, এবং ভিডিওটা রেকর্ড করা থাকবে, তোমরা আবার নোট করে আবার গুছিয়ে ক্লাসটা করতে পারবা, বারংবার করতে পারবা। তাহলে আমি আজকের মতো বিদায় নিতে চাই সবার কাছ থেকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে পোস্ট করে দিতে পারো। গ্রুপে পোস্ট করার নিয়মটা তোমরা সবাই জানো যে গ্রুপে পোস্ট করতে হয় কিভাবে। গ্রুপে যে রাইট সামথিং থাকে সেখানে যে কিছু লিখে গ্রুপে পোস্ট করে দিতে হয়। এভাবে কিছু লিখে তোমরা গ্রুপে পোস্ট করে দিতে পারো। গ্রুপে পোস্ট করে দিলে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমি তোমাদেরকে অ্যান্সার লিখিতভাবে দিয়ে দেব। সুতরাং কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে হচ্ছে পোস্ট করে দিবা রাইট সামথিং এর মধ্যে। বিদায় নিতে চাই আজকের মতো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।